আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই অনুগ্রহ করে ছোট ভাই বোনেরা এই গল্পটি থেকে বিরত থাকো। কাঁদিস না সোনা, কাঁদিস না। আমরা যে নিরুপায়, তোর এই হতভাগিনী মা যে তোকে বাঁচাতে অক্ষম। ক্ষমা করিস সোনা, ক্ষমা করিস। আমাদের যে হাত পা বাঁধা, এটা করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই রে বাছা। আর মায়ায় জড়িয়ে থেকো না অন্নপূর্ণা, এবার ওকে বিদায় দাও, বিদায় দাও। আকাশের অবস্থা ভালো নয়, মনে হয় বৃষ্টি আসবে জোরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে মাটি চাপা দিতে হবে। দাও দাও দেখি ছোট গিন্নি, ওকে দাও। লাঠিয়াল, লাঠিয়াল, বাচ্চাটাকে এক্ষুনি কবর দিতে হবে। যত যাই হোক আমাদের বংশের সন্তান তো, তাই এই দৃশ্য সইতে পারবো না। আমরা চললাম, তোরা কাজ সেরে চলে আসবি। জি হুজুর বড় কর্তা মশাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য সুভাষিনী বসুর কলমে আমি রাতের রজনী গল্পের সূত্রধর অনির্বাণ ও এক বিশেষ চরিত্রে আমি সৌভিক। প্রাঞ্জলের ভূমিকায় রয়েছে শাগ্নিক, ললিতা চরিত্রে ইন্দ্রাণী, নিমাই চক্রবর্তী ও পুরোহিতের কণ্ঠে সুপ্রিয়, বড় কর্তার ভূমিকায় সঞ্জু, ছোট কর্তার ভূমিকায় সৌভিক দাস, অন্নপূর্ণা দেবীর কণ্ঠে সুজাতা, কলেজের স্যারের কণ্ঠে পিনাক, লাঠিয়ালের চরিত্রে সুপ্রিয় চন্দ, গল্পের নাট্য রূপান্তর সৌপ্তিকা, অডিও মিক্সিং অ্যান্ড এডিটিং সৌপ্তিকা ও ইন্দ্রজিৎ, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প আমি রাতের রজনী। বিপুল প্রেজেন্ট স্যার। অনির্বাণ প্রেজেন্ট স্যার। দীপ্তি প্রেজেন্ট স্যার। প্রাঞ্জল প্রাঞ্জল ঘুমন্ত প্রাঞ্জলকে আমি ঝাঁকুনি দিয়ে ডেকে বললাম, আরে এই প্রাঞ্জল, আরে প্রেজেন্ট দে, স্যার ডাকছে তো তোকে। প্রাঞ্জল রীতিমতো হকচকিয়ে উঠে বলল, ইয়ে স্যার, ইয়ে স্যার। স্যার রীতিমতো ঝাঁঝিয়ে ওকে বলল, হতচ্ছাড়া, ক্লাসের মধ্যে ঘুমাস নাকি? এতবার ডাকছি শুনতে পাস না, নাকি কানগুলো বাড়িতে রেখে আসিস? যত সব বাউন্ডুলের আড্ডা বসেছে ক্লাসে, বাপের টাকায় ফুটানি মারতে আসে, পড়াশোনার তো। স্যারের কথা শেষ হবার আগেই প্রাঞ্জল রেগে গিয়ে বলল, দেখুন স্যার, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার বাপ মা তুলে কথা বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি? হ্যাঁ, তাহলে কি? তাহলে তাহলে বেশি কিছু নয়। আমি আপনার বউকে বলে দেব আপনি কলেজে এসে সুষমা ম্যাডামের দিকে ছাড়ি মারেন, আর ওই নীল দিঘির ধারে হাত ধরে ঘুরে বেড়ান। অবশ্য ঘোরার ফটো আমার ফোনে আছে, পাঠাবো নাকি? পুরো ক্লাস হা হা করে হেসে উঠল, আর বাংলা প্রফেসর ডক্টর কৃষ্ণকান্ত সেন বাক রুদ্ধ হয়ে কপালের ঘাম মুছতে মুছতে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও না বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। এমন অবস্থা দেখে আমি বললাম, উফ, তুই না পারিসও বটে, তবে যাই বল, তোর কিন্তু এত লোকের মাঝে এভাবে বলাটা একদম উচিত হয়নি। ও তাহলে আমাকে এভাবে কেন বললো? যাই হোক, ব্যাটাকে আজ এমন দিয়েছি, মুখটা দেখার মতো ছিল।
এখনো মুখটা ভাবলেই হাসি পাচ্ছে। অত হেসো না বাবা জীবন। মনে আছে তো আজ কত তারিখ হলো? আর 1 সপ্তাহের মধ্যে যদি ভালো ভিডিও না দিতে পারি, ইউটিউব চ্যানেলটা পুরো বসে যাবে। দেখ ভাই, ভাব ভালো করে কোনো একটা জায়গার কথা ভাব, যেখানে খবর আর কেউ জানে না, যাতে রণজয়দের থেকে বেশি ভিউ আমাদের ব্লগে আসে। টাকা পয়সার খুব দরকার ভাই, এবার বেশি পরিমাণ ইনকাম আনতেই হবে চ্যানেলটাতে। এই কম টাকায় আর মন ভরছে না ভাই। ভাব কিছু একটা ভাব। প্রাঞ্জল অনেক গভীরভাবে ভেবে বলল, আচ্ছা, এই একটা দুষ্টু চ্যানেল খুললে হয় না? কত এমন চ্যানেল আছে, তাতে কত মিলিয়ন ভিউজ আর কত ইনকাম। আমরাও যদি এমন কিছু করতে পারি, ভাব একবার, পয়সাই পয়সা হোগা। আমি বেশ বিরক্ত হয়ে বললাম, শালা হারামজাদা, এসব কথা বলার আগে দুবার ভাবিস না, তাই না? আরে জীবনে পয়সা যতটা দরকার, তার চেয়ে বেশি দরকার সমাজের সৎ পথে চলে কিছু অবদান রেখে যাওয়াটা। তোর এইসব আজে বাজে বুদ্ধি মেনে যদি ভিডিও বানাতে শুরু করি না, ইনকাম তো আসবে, তবে সমাজের জন্য আমরা ভালো কিছু অবদান রেখে যেতে পারবো না ভাই। দুনিয়াটা এমনিতেই নোংরা মতো ভরে গেছে, তাকে আর নোংরা না করলেই নয়। প্রাঞ্জল দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষমা টুকে বলল, ক্ষমা কর বাপ আমায়, আমার ভুল হয়ে গেছে, আর লেকচার দিস না। পেটে পেটে ছুঁচোতে ডন মারছে, চ খেতে যাই। তোর আনা পাটিসাপটার কথা শুনে জিভে জল এসে গেছে। আগে টিফিনটা খোল, আগে পেট পুজোটা সারি। ও বাই দ্য ওয়ে, পূজা বলতে মনে পড়লো, আমার এক্স পূজার কথা মনে আছে তো? আমি বেশ চিন্তা করে বললাম, কে? পূজা দলুই? আবে না রে, পূজা মজুমদার। ও হ্যাঁ, ক্লাস 10-এ যার সাথে তুই ওই ঝিলের ধারে ঘুরতে যেতিস, তাই তো? আরে ধুর, ওটা বিমল কাকার মেয়ে পূজা বলছিস, ওটা নয় রে। আরে সেই ক্লাস 5-এ পূজার জন্য আমি হাত কেটেছিলাম। আরে বাড়িতে উদুম কেলানি খেয়েছিলাম রে। আর বানান ভুলের জন্য যে তোকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল? আরে ধুর, তখন নিজের নামেরই বানান জানতাম না আর ওর। ছাড় সেসব কথা। যেটা বলছিলাম, ওই পূজার তো বিয়ে হয়েছে ওই মাহিশালে শুনেছি। সেখান থেকে কয়েক মাইল দূরে একটা গ্রাম আছে প্রতাপগঞ্জ। তো পূজা বলছিল সেখানে সবকিছু নাকি খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে? যেমন সন্ধ্যের পর নাকি আলো থাকে না। আর ধুর, সব গ্রামে গঞ্জে কমন ব্যাপার ভাই। কেন তুই ওই পঞ্চায়েত সিরিজটা দেখিসনি? ওখানেও তো সন্ধ্যের পরে কারেন্ট থাকতো না। এটাতে এত অবাক হওয়ার কিছু নেই, গ্রামে গঞ্জে এরম হয়েই থাকে। আগে খা। আমিও খেলাম। প্রাঞ্জল টপাস করে একটা পাটিসাপটা তুলে মুখে ঢুকিয়ে বলতে থাকলো, শুনেছি সেখানে নাকি সব বাড়িতে বাচ্চা হলে। ওর কথা শেষ হওয়ার আগেই আমি ভীষণ বিরক্ত হয়ে বললাম, আরে কি হচ্ছে কি তোর এটা? দেখ, খা না হলে বল, একসাথে দুটো করে আমার মাথা খাস না। কি করে কি সব বলছিস, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। প্রাঞ্জল তাড়াতাড়ি মুখের খাবারটা শেষ করে এক ঢোক জল খেয়ে বলল, শুনেছি সেখানে নাকি সব বাড়িতে বাচ্চা হলে প্রথম বাচ্চাকে জ্যান্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দেয়। আমি শুনে জল খেতে গিয়ে বিষম খেয়ে বললাম, কে? কি বলছিস? কে? পাগল নাকি? এই 20 শতাব্দীতে দাঁড়িয়ে এসব থোড়ি হয়? যত সব আজগুবি কথা। আরে না রে, পূজা বলেছে সত্যি। এই পূজা নিকুচি করেছে। এই তুই আর তোর পূজা সব এক ঘাটের মরা, সব কটা পাগলের দল। দেখ, আমাকে যা খুশি বল, কিন্তু বিশ্বাস কর, পূজা আমাকে মিথ্যা বলেনি। ওর বরের সাথে যখন ঝগড়া হয়েছিল তখন টানা 3 দিনও আমার সাথে কথা বলতো, আমাকে কিচ্ছু মিথ্যে বলেনি। শুধু বলেছিল এই কথা যেন আমি কাউকে না বলি। এসব কথা গ্রামের বাইরে যায় না, তাই আমরা কেউ জানতেও পারি না। দেখ ভাই, পূজা আজও আমাকে হয়তো ভালোবাসে। ও আমাকে মিথ্যে বলতে পারে না। ভাবনা, যে কথা ওর শ্বশুর বাড়ির লোক কাউকে বলতে বারণ করেছে, ও আমাকে কেন বলল? আমাকে ভালোবাসে বলেই তো। বেচারি মেয়েটাকে নিয়ে কিছু বলিস না, তোর যা বলার আমাকে বল।
আমি বিরক্ত হয়ে বললাম, উফ, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। জানতাম আপনি কলির কেষ্ট, কিন্তু আপনি যে এত বড় বৌদিবাজ তা তো জানতাম না। শালা নোংরা ছেলে একদম। এইসব করিস সারাদিন তুই বসে বসে। দেখ, বৌদিবাজ বলবি না, ও আমার এক্স হয়। বেশ করবো বলবো, বৌদিবাজ বৌদিবাজ 100 বার বলবো। ভালো হচ্ছে না কিন্তু। আমার নাম অনির্বাণ সেনগুপ্ত। বাংলা চলচ্চিত্রের নিষ্ঠাবান প্রযোজক তথা অভিনেতা প্রমোদ লাল সেনগুপ্ত আমার পিতামহ। ছোট থেকে বাবার মুখে দাদুর চলচ্চিত্রের কথা অনেক শুনেছি। বলতে পারেন এই ইউটিউব বা নাটকের প্রতি আমার এতটা বেশি উৎসাহ ওনারই জন্য। ছোটবেলায় স্কুলে নাটক করেছি বহুবার। নাটকে কিন্তু আমি বেশ খাসাই ছিলাম, বলতে পারেন দাদুরি নাতি। সময়ের সাথে সাথে নাটকের আগ্রহ কমেছে, বেড়েছে ইউটিউব ব্লগিং এর উৎসাহ। বাবার শখ ছিল যে ছেলে আমার ডক্টর হবে। অবশ্য এটা সব বাবা মারই ইচ্ছে থাকে, কিন্তু আমি তা চাইতাম না। ওই ছুঁচ রক্ত দেখলেই শরীরটা কেমন যেন গুলিয়ে ওঠে। তাই মানুষকে কাটতে হবে ভাবলেই আমার প্রাণভোমরা দেহত্যাগ করে। তাহলে বলুন তো, এমন জীবনকে কি সুখের জীবন বলা চলে? তাই বাবার ইচ্ছেতে ডাক্তারি পড়ার সাথে সাথে নিজের পছন্দের একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছি, ব্লগিং এর চ্যানেল। প্রাঞ্জল আমার ইউটিউব পার্টনার বলতে পারেন। প্রাঞ্জল ঘোষ। কলেজে এসেই বন্ধুত্ব। বড্ড কম সময়ে ছেলেটা অনেক কাছের হয়ে গেছে। শুনেছি ও নাকি অনাথ। পড়াশোনায় ভালো হবার জন্য স্কলারশিপ পেয়ে এত দূর এগিয়েছে। আমি নিজে থেকেই আজ অব্দি ওর অতীত নিয়ে কখনোই জানতে চাইনি। এসবই কানে শোনা। ছেলেটা মেয়েদের পিছনে ঘুরে বেড়ালেও মনটা ভারী ভালো। দুজনে মিলেই একটু কাছে পিঠেই নতুন নতুন গ্রামে যাওয়া, নতুন মানুষদের সাথে পরিচয় করে তাদের দৈনন্দিন জীবন আর কিছু খুঁটিনাটি তাদের থেকে পাওয়া আজগুবি গল্প শুনিয়ে দুটো ভিউ বাড়ানো আর কি। ভাববেন হয়তো, যার অত শখ ইউটিউব নিয়ে সে দুটো ভিউ বাড়ানোর কথা বলছে কেন? জানিই তো আজকাল সময় ভালো নয়। দুটো ভালো জিনিস কষ্ট করে বানালেও লোক সেটা দেখে না। আসলে ভালো জিনিসের কদর নেই বললেই চলে। ওই একটা গান আছে না, খাঁটি সোনা ছাড়িয়ে যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। সত্যিই তাই। ছাড়ুন সেসব কথা, আসল কথায় আসা যাক। অনেক চিন্তা ভাবনার পর প্রাঞ্জল আর আমি ঠিক করলাম একবার ওই গ্রামে ঘুরেই আসা যাক। দেখি না সেটা সত্যি কোনো আজগুবি রটনা নাকি সত্যি ঘটনা। ঠিক 2 দিন পর আমরা রওনা হলাম প্রতাপগঞ্জের উদ্দেশ্যে। প্রতাপগঞ্জ চারিপাশে সবুজে ঘেরা এক শস্য শ্যামলা গ্রাম। ইতিহাস ঘেঁটে যা জানলাম, ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকেই এই গ্রামটি ছিল সম্পূর্ণভাবে জমিদার দ্বারা নিয়ন্ত্রিত এক ধন সমৃদ্ধ জনবহুল এলাকা। সেই সময়কার জমিদার প্রতাপ নন্দন মজুমদারের নাম অনুসারেই এই গ্রামের নাম করা হয়েছিল প্রতাপগঞ্জ। এইটুকুর বেশি আর তেমন কিছুই পেলাম না গুগল ঘেঁটে। শিয়ালদা থেকে ট্রেনে করে বনগাঁ এসে সেখান থেকে টেকারে করে প্রায় 16 কিলোমিটার দূরে মহিশালে এসে লঞ্চ পার করে দুটো অটো রিক্সা করে এলাম শিয়ালডিঙির বাজার। ঘড়িতে তখন সন্ধ্যা 6:30। জায়গার নাম শিয়ালডিঙির বাজার হলেও দুটি সবজিওয়ালা, একটি মাংসের দোকান, একটি মুদির দোকান আর একটি চায়ের দোকান ছাড়া কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, পাশে একটা মেডিকেল শপ আছে বটে, তবে সেটা অনেকটা দেখতে ওই জুতোর দোকানের মতো। হ্যাঁ, জুতো বলতে মনে পড়ল, প্রাঞ্জলের জুতোটা ছিঁড়ে গেছে। ও বেচারা জুতো ছাড়া এক পাও চলতে পারে না। তাই আমার জুতোটা ওকে দিয়ে আমি হাঁটছি খালি পায়ে। হাতে ছেঁড়া জুতো নিয়ে চলতে থাকলাম সামনের চায়ের দোকানের দিকে। দোকান থেকে দুটো চা আর 4টে প্রজাপতি বিস্কুট কিনে একটু হলেও পেটটা ভরালাম। তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা, বলছি দাদা, এখান থেকে ওই প্রতাপগঞ্জ যাব কিভাবে? চায়ের দোকানের লোকটা আমার কথা শুনে হঠাৎ আঁতকে উঠতেই গরম চায়ের মগটা তার হাত ছেড়ে পড়ল তার পায়ে। প্রতাপগঞ্জের নাম শুনে এতটা বিস্মিত হতে দেখে আমরা বেশ ভয় পেলাম। এই শীতের সন্ধ্যাতেও তার কপালে অল্প অল্প ঘাম জমতে শুরু করেছে। আমাদের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে কাঁপা গলায় সে বলল, প্রতাপগঞ্জে? এই বর সন্ধ্যেতে সেখানে কেন যাচ্ছেন বাবু? আসলে কাকু আমরা নাভি। ভিডিও কথাটা শেষ হবার আগে আমি বললাম, ভিটে ভিটে বাড়ি মানে ওই, হ্যাঁ, আমাদের ভিটে বাড়ি প্রতাপগঞ্জে আছে, তো ওই অনেক বছর বাইরে ছিলাম, তাই ঠিক মনে নেই, তাই জিজ্ঞেস করছি। আর সন্দেহ তো অনেক হলো, সেজন্যই বলছি একটু তাড়াতাড়ি বলুন না আমরা কিভাবে যাব। ও আচ্ছা আচ্ছা, তোমরা ওই গ্রামেরই ছেলে তাই তো? তা ভালো, না জেনে তো আর ওই মৃত্যুপুরীতে কেউ যায়নি। যাও যাও, ওই একটু সোজা গিয়ে বাম দিকের গলিতে ঢুকে যাও, সেদিকে সোজা চললে একটা তেমাথা পড়বে, সেখান থেকে ডান দিক। কথা শেষ হবার আগেই প্রাঞ্জল বলল, ওখানেই নিমাই চক্রবর্তীর বাড়ি? ও আর তোমরা নিমাই চক্রবর্তীর বাড়ি যাবে? আগে বলবে তো। আর ওই ওই ডান দিক দিয়ে একটা রিস্কাওয়ালা পাবে, নাম খগেন, ওকে বলবে ও তোমাদের পৌঁছে দেবে। এত সন্ধেবেলা কেউ যায় না ওখানে, কিন্তু ওই পাড়ারই ছোকরা, তাই একটু টাকা বেশি দিলে ও বাড়ি অবধি ছেড়ে দেবে। যাও, এবারে যাও, না হলে আবার দেরি হয়ে যাবে, ও আবার চলে যাবে। ভালো করে যেও তোমরা। হ্যাঁ যাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে তার কথা মতো আমরা রওনা দিলাম নিমাই চক্রবর্তীর বাড়ির দিকে। নিমাই চক্রবর্তী প্রতাপগঞ্জের এক নাম করা পুরোহিত, সম্পর্কে পূজার পিসি শ্বশুর। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের থাকার ব্যবস্থা করিয়েছে তার বাড়িতে। রিক্সা করে তার বাড়িতে যেতে শুরু করলাম। মাত্র 2-3টে ঘর পেরিয়েই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল আমাদের রিক্সাটা। ক্রমে রাস্তার আলো ক্ষীণ হয়ে আসছে। ঝিঁঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক অন্ধকারে গায়ে শিহরণ জাগাচ্ছে। এভাবে মিনিট 10 যাওয়ার পর রিক্সাওয়ালা বলল, আগে কর্তা, বলছি গিয়ে একটু চেপে বসেন, সামনের রাস্তাটা একদম সুবিধের নয়। এই বলে এমন রাস্তায় প্রবেশ করালো যেখানে গাড়ি লাফুনিতে আমার কোমর ভেঙে যাবার অবস্থা। এমন সময় চোখ গেল দূরে এক আলোর দিকে। অন্ধকার এতটাই তীব্র যে ওর মাঝে মশালের আলো যেন মর্তে পূর্ণিমার চাঁদের আলো রূপ নিয়েছে। আমি বললাম, এই দূরে এত মশালের আলো কি ব্যাপার? ওখানে কি হচ্ছে? প্রথমে কিছু না বললেও অনেকবার জিজ্ঞেস করার পর রিক্সাওয়ালা বলল, আগে কর্তা, আপনারা গ্রামে নতুন, যদি প্রাণ নিয়ে বেঁচে ফিরতে চান তাহলে চোখ কান বন্ধ রাখুন শুধু। অযথা কথা না বাড়িয়ে কানে ইয়ারফোনটা লাগিয়ে প্লে লিস্ট থেকে সামনে যা গান পেলাম চালিয়ে শুনতে থাকলাম। সবে একটু চোখটা লেগেছে, সজোরে ব্রেক কষায় ঝাঁকুনিতে চোখ খুলে গেল। ক্ষীণ আলোতেও দেখি কোনো এক মহিলার প্রতিমূর্তি দাঁড়িয়ে আমাদের ঠিক রাস্তার মাঝে। এলো চুল আর পরনে সাদা বস্ত্রই যথেষ্ট এই অন্ধকারের জঙ্গলে আমাদের প্রাণ নেবার জন্য। প্রাঞ্জল ভয়ে আমাকে জাপটে ধরেছে। রিক্সাওয়ালা তো তার গাড়ি ফেলে পিছনের দিকে দৌড় দিয়েছে। হেন মুহূর্তে অন্ধকার থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি। ফোনের আলোতে যা দেখলাম তাতে চোখ সরানো দুষ্কর হয়ে গেল। কি তার অপরূপ মহিমা! অপ্সরীর চেয়েও সুন্দরী সে নারী মূর্তি। কি তার রূপের ছটা! কাজল টানা চোখে
কেমন যেন একটা মায়া মেশানো। আমাদের দিকে হঠাৎ সে ছুটে এসে বলল, বলছি আমি না পথ হারিয়ে ফেলেছি। এখানে কোনো গাড়িও পাচ্ছি না, ফোনের নেটওয়ার্কও পাচ্ছি না, রাতও বাড়ছে, আর এদিকে আমার স্কুটিটাও হঠাৎ খারাপ হয়ে গেল। প্লিজ আমাকে আপনাদের সাথে একটু নিয়ে যাবেন। একা এই জঙ্গলের মধ্যে সাহায্যের জন্য আর কাউকে পেলাম না, তাই আপনাদের কাছে মিনতি করছি। যতদূর জানলাম মেয়েটির নাম ললিতা। প্রতাপগঞ্জ থেকে আরো কয়েক মাইল আগে খিদিরগঞ্জে যেতে গিয়ে ভুলে এখানে এসে গেছে সে। এত রাতে তো আর তাকে একা ছাড়া যায় না, তাই আমাদের সাথে তাকে এই রাতটা থাকতে দিলাম। রিক্সাওয়ালা বেপাত্তা, অগত্যা সারা রাত জঙ্গলে বসে প্রাণ হারানোর চেয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম। মিনিট 10 পর পৌঁছালাম আমাদের গন্তব্যে। পথে এক মাতালের পিছু ধরেই তার পথ দেখানো রাস্তায় আস্তে আস্তে দেখলাম এক কালী মন্দির। তার সামনেই মাটির একটি বাড়ি। সামনে একটা টিমটিমে আলো নিয়ে দাঁড়িয়ে আছেন এক চিমচিমে চেহারার ভদ্রলোক। আমরা পৌঁছাতে ঘরে ঢুকিয়ে তাড়াতাড়ি দরজা দিল। পরিচয় পর্ব করার আগেই ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, রাত 8টার পরে ঘরের বাইরে বের হবে না। নেহাত ছোট বৌমার পিসির ছেলে, তাই ভাই এত রাতে তোমাদের ঢুকতে দিলাম। 2 দিনের মধ্যে ঘরটা খালি করে আমাকে রক্ষা দিও, কেমন? এই বলে লণ্ঠনটা নিয়ে পাশের ঘরে চলে যাবে এমন সময় তার চোখ পড়ল আমাদের পাশে দাঁড়িয়ে থাকা এক অচেনা কম বয়সী মেয়ের দিকে। উনি রেগে গিয়ে বললেন, এ কি মেয়ে মানুষ? ছোট বৌমা তো বলেছিল তার 2টো দাদা আসবে, তবে এটা কি? বোন, আমাদের ছোট বোন এটা, ললিতা। আসলে হঠাৎই ওর আসার ঠিক হলো তো, তাই আর জানানো হয়নি। নিমাই চক্রবর্তী যে খুব একটা খুশি হননি তা ওনার মুখেই ফুটে উঠেছে। ঠোঁট ফুলিয়ে নিজের মনেই কিছু একটা বলতে বলতে তিনি পাশের ঘরে চলে গেলেন। একে মশার কামড়, তার উপর পেটে ছুঁচোর দৌড়ে আর ঘুম আসে না। তক্তপোষের উপর শুয়ে ললিতা, আর নিচে প্রাঞ্জল আমার পাশে শুয়ে নাক ডাকছে। তাতে আরো বিরক্ত হয়ে জানালাটা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। নিস্তব্ধ রাস্তা, শুধু 2টো কুকুর ছাড়া আর কারো দেখা মিলল না। ঘণ্টাখানেক পর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙল মন্দিরের ঘণ্টার আওয়াজে। উঠে জানালাটা হালকা খুলে দেখি কয়েকজন লোক মন্দিরে কিছু একটা করছে। এই গ্রামে সন্ধ্যের পর আলো থাকে না। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে হবে। নিশি রাতে গা ঢাকা দিয়ে বেরিয়ে পড়লাম লোকগুলোর পিছু পিছু, সাথে নিয়ে ক্যামেরাটা। প্রাঞ্জল ঘুমাচ্ছে, তাই তাকে আর ডাকলাম না। পিছু করতে করতে পৌঁছালাম সেই জায়গাটায় যেখানে আসার পথে মশালের আলোর ছটা দেখেছিলাম। নিজেকে তাদের চোখের আড়াল করতে তাদের থেকে কয়েক হাত দূরে একটি বড় বটগাছের পিছনে গা ঢাকা দিলাম। জোরে জোরে ঢাক বাজছে, মাটি খুঁড়ে তার সামনে মন্ত্র উচ্চারণ হচ্ছে। কি বিকট গলার আওয়াজ! এ মন্ত্র পড়ছে এক লাল তিলকধারী পুরোহিত। একটা বাচ্চা মায়ের কোলে কেঁদে যাচ্ছে। পুরোহিত বাচ্চা শিশুটাকে কোলে নিয়ে আবারও সেই মন্ত্র উচ্চারণ করতে লাগলো। বাচ্চাটির মা পাশে বসে অঝরে কেঁদেই চলেছে নিঃশব্দে। হঠাৎই আকাশে বিদ্যুতের ঝলক পুরো জঙ্গলটাকে আলোতে রাঙিয়ে দিল। সজোরে আসা দমকা হাওয়ায় মশালের আলো এক নিমেষে নিভে গেল। ঘণ্টার আওয়াজ কানে ভেসে আসার আমার চোখ গেল পাশের এক জমিতে। লাল বেখারি দিয়ে ঘেরা, মাঝে এক লোহার খাঁচা,
তাতে মন্ত্র দিয়ে পুঁটলির মতো কিছু একটা ঝোলানো তালার সাথে। সেটা দেখে মনে হচ্ছে বহু বছর ওর আশেপাশে কেউ যায়নি। বাইরে মেখারির চারপাশে অসংখ্য তাবিজ ঝুলছে, আর দরজার মুখে এক বিরাট সিঁদুর লাগানো ত্রিশূল, যেখানে এক অপার্থিব শক্তি বিরাজ করছে সেই স্থানে। চার কোণায় থাকা 4টে ঘণ্টা সজোরে দুলতে থাকলো। ওই লোহার খাঁচা থেকে যেন এক আলোর ছটা বেরিয়ে আসছে। কোথা থেকে এক দল বাদুড় এসে ওই লোহার খাঁচার চারিপাশে ঘুরতে থাকলো। দমকা হাওয়ায় গাছপালা যেন এক তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। সেই তিলকধারী পুরোহিত ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এইসব কি হচ্ছে? এই তো ভালো লক্ষণ নয়। তবে কি সে এসে গেছে? কি বলছেন কি ঠাকুর মশাই? সত্যি কি সে এসে গেছে? তাহলে আমাদের এতদিনের এত ত্যাগ, এসব বৃথা যায় কিভাবে? এবার কি হবে? পুরোহিতের কপালে ঘাম জমেছে। বেজায় চিন্তিত সে। অনেক ভেবে ধীর গলায় সে বলল, এবার সব শেষ। আর কেউ রক্ষা পাবো না আমরা তার হাত থেকে। এক এক করে সব বদলা নেবে সে, সব। পুরোহিতের কথায় লাঠিয়াল ভয় পেয়ে গেল। 7-5 না ভেবে সে বলল, গ্রামে খবর দিতে হবে যে সে এসে গেছে, আর সবাইকে পালাতে হবে। না, একদম কাউকে বলবি না এসব। আমি দেখছি কি করা যায়। এই বলে সবাই জঙ্গল থেকে ফিরতে থাকলো কোনো এক গন্তব্যে। কি হচ্ছে কি এসব? আমি কি আদেও ঠিক দেখছি, নাকি সব আমার ভ্রম? এইসব অবাস্তবিক জিনিস হয়তো আমাদের জানান দিচ্ছিল যে সে এসেছে। কিন্তু কে এসে সবাইকে শেষই বা কেন করে দেবে সে? কিছুই মাথায় ঢুকছে না আমার। আরো কিছু ভাববো তার আগেই শরীরটা কেমন যেন হতে লাগলো। তাই কিছু না ভেবে ফিরলাম বাড়ির দিকে। চুপি সারে দরজাটা খুলে ঘরে ঢুকলাম। দেখি ললিতা ঘুমাচ্ছে তক্তার ওপর অঘরে, আর প্রাঞ্জল জানালাটা আলতো করে খুলে কিছু একটা দেখছে। আমাকে দেখে সে ছুটে এসে ধীরে বলল, আরে ভাই, তুই কি পাগল আছিস নাকি? এই এত রাতে তুই অজানা জায়গায় একা কোথায় চলে গিয়েছিলিস? আমার তো চিন্তায় প্রায় প্রাণ যায়। ও আর কিছু বলতে যাবার আগেই আমি বললাম, এই শোন না ভাই, আমার শরীরটা না একদম ভালো লাগছে না, আমি না একটু শোবো। আমার কথায় প্রাঞ্জল আর কিছু না বলে শোবার ব্যবস্থা করে আমার পাশে সে শুয়ে পড়ল। সকালে নিমাই চক্রবর্তীর ডাকে আমাদের ঘুম ভাঙল। বলছি আমি একটু বেরোচ্ছি, আসতে বেলা হবে। তোমাদের কাছে বাইরের চাবিটা দিয়ে যাচ্ছি, বের হলে চাবি দিয়ে যেও কেমন? শ্মশান থেকে আসতে আমার বিকেল পেরিয়ে যাবে। তোমরা নিজেদের খাবার ব্যবস্থাটা নিজেরাই করে নিও। আর হ্যাঁ, চাইলে আমার হেসেলে রান্না করতে পারো। না খেয়ে পিত্তি ফেলে আবার অসুখ করো না যেন। শ্মশানে যাবেন এত সকাল সকাল? তা কোনো পুজো আছে নাকি? তাহলে আমরাও যাব। না, পুজো নয়। আমাদের জমিদার বাড়ির পুরোহিতের হঠাৎ মৃত্যু হয়েছে মাঝরাতে, তাই তার সপ্তাহ করতে যাব। এটা শুনে আমি শটাং উঠে বসলাম। লাল তিলকধারী পুরোহিত? নিমাই চক্রবর্তী একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, লাল তিলকের গায়ে লাল বস্ত্র ধারণ করেন পুরোহিত মশাই। কিন্তু তুমি কিভাবে জানলে?
প্রাঞ্জল কিছু একটা ভেবে বলল, আন্দাজ আন্দাজ। হ্যাঁ হ্যাঁ, মানে মানে পুরোহিত মানেই তো লাল তিলক থাকবে, তাই আন্দাজে বলল। আসলে ছোট থেকেই ও আন্দাজ করতে ভালোবাসে, তাই দেখছিল ঠিক বলেছে কিনা, তাই না রে? ওসব ছাড়ুন, আপনি যান, শ্মশানে সবাই এতক্ষণে পৌঁছে যাবে। আর বাড়ি নিয়ে চিন্তা করবেন না, আমরা তো আছি। এই বলে নিমাই চক্রবর্তী শ্মশানের দিকে গমন করল। প্রাঞ্জল আমার কাছে এসে বলল, এবার ঠিক করে বল তো ব্যাপারটা কি? কাল কোথায় গিয়েছিলি? আর কি দেখেছিলিস ওখানে যে এসে অভাবে অচেতন হয়ে পড়েছিলি? ভোর রাতে বেশ ভালো জ্বর ছিল তোর, এবার আমাকে সবটা খুলে বলতো। আমি প্রাঞ্জলকে নিয়ে ঘরের বাইরে গিয়ে সবটা খুলে বললাম, পাছে ললিতার কানে কি শোনা যায়। সকাল পেরিয়ে দুপুর হলো, ললিতা ঘুম থেকে উঠল সবে। তারপর আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে হেসেলে গেল। আলু সিদ্ধ আর ফ্যানে ফ্যানে ভাতেই দুপুরের মধ্যাহ্ন ভোজন হলো আমাদের। তারপর ললিতাকে ডেকে প্রাঞ্জল বলল, বলছি, আপনি তো কোথাও একটা যাচ্ছিলেন, আজ এত বেলা হয়ে গেল, এবার যান, না হলে পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে যাবে, আবার কালকের মতো পথ হারিয়ে ফেলবেন। জানি না কেন, তাও ললিতার যাবার কথায় মনটা খারাপ হয়ে গেল। কি জানি তার সাথে আবার কোনোদিনও দেখা হবে কিনা। তার থেকে যে ফোন নাম্বারটা চাইব, তাতেও কি ভাববে। বেশ তো ছিল একসাথে, নাই বা হলো কথা, তবু একসাথে তো থাকতো। কোনো মেয়ের জন্য প্রথমবার এমন অনুভূতি হচ্ছে আমার। প্রাঞ্জল আবারও বলল, এই যে ম্যাডাম, কি ভাবছেন? নিন, তৈরি হয়ে নিন, বের হতে হবে তো আপনাকে। ললিতা ঘাড় নেড়ে হ্যাঁ বলে কিছু একটা আনমনা হয়ে ভাবতে ভাবতে চলে গেল। এইভাবে কিছুটা সময় পেরিয়ে গেল। ঠিক কিছু না কিছু বাহানায় ললিতা এদিক ওদিক করেই যাচ্ছিল। আর প্রাঞ্জল যেন পণ করেছে ওকে এই বাড়ি থেকে বিদায় করিয়েও ছাড়বে, তাই ওর পিছু পিছু ঘুরতে লাগলো। দেখতে দেখতে নিমাই চক্রবর্তী এসে গেল। ললিতাকে ব্যাগ নিয়ে বের হতে দেখে বলল, এ কি, তুমি তলপি তলপা গুছিয়ে একা কোথায় যাচ্ছ? উনি তো বাড়ি যাবেন। উনি? ও মা, নিজের বোনকে আবার এভাবে আপনি বলো নাকি তোমরা? এসব কলকাতার ছেলেরা। হ্যাঁ, আরে না না ভাই, মজা করি ওকে আপনি বলছিল, আর আমিও বলি ওদের মাঝে মাঝে আপনি মজা করে। বুঝি না বাবু আজকালকার ছেলে মেয়েদের। সে যাই হোক, এখানে তিনজনে মিলে একসাথে এসেছ, এই অজপাড়া গায়ে নিজের বোনকে একা ছেড়ে দিচ্ছ? বাড়ি যেতে তোমাদের লজ্জা লাগে না? ললিতা হঠাৎ সুর বদলে বলল, দেখুন না দাদা ঠাকুর, আমি বলছি যাব না, ও তাও জোর করে তাড়িয়ে দিচ্ছে। ললিতার কথায় নিমাই চক্রবর্তী অবাক হয়ে গেল। ভাঙা ভাঙা গলায় বলল, কি দাদা ঠাকুর? তুমি আমায় দাদা ঠাকুর বললে? ভুল হয়ে গেছে, মানে আমারও একটা দাদু আছে, ঠিক আপনারই মতন দেখতে, তাই আপনাকে দেখে ভুল করে বলে ফেলেছি। আর বলবো না, রাগ করবেন না প্লিজ। না রে মা, এভাবে বয়স্ক মানুষটার কাছে আর ক্ষমা চেয়ে অবাগাটাকে আর ছোট করিস না। এই ভুল তুই বারবার কর মা, বারবার কর। এই ডাকটা শুনে মনের মধ্যে যে কি শান্তি পেলাম তোকে কি বলবো। এই বলে নিমাই চক্রবর্তী ললিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ললিতা চোখে জল মুছে নিজেকে সামলে নিয়ে বলল, অনেক কান্নাকাটি হলো, এবার চলো কিছু খেয়ে নেবে। কতটা বেলা হলো বলো তো? শরীর খারাপ হলে কে দেখবে তোমাকে? চলো খাবার দিই তোমাকে। এই বলে দুজনে হেসেলে চলে গেল। প্রাঞ্জল তো রেগে বোম।
সে বলল, আমি আমি নিশ্চিত এই এই মেয়ে ছেলের কিছু একটা ধান্দা আছে। কেমন ঘাড়ে উঠে নাচছে দেখ, ঠিক থাকার ব্যবস্থা করেই ছাড়লো। মিলিয়ে নিস, এ একদিন আমাদের আমাদের নাকানি চুবানি খাওয়াবে। আমি ওর সামনে ঘাড় নেড়ে সম্মতি দিলেও মনে মনে বেশ খুশি ছিলাম। এভাবেই গল্প আড্ডায় রাত হয়ে গেল। ললিতার হাতে রাঁধা সর্ষে ইলিশ আর গরম গরম ভাত খেয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। বহুদিন পর মায়ের হাতের খাবার স্বাদ পেলাম। মা মারা গেছে এই প্রায় 7 বছর হলো। বাড়িতে যত ভালোই রাঁধুনি থাক না, মায়ের রান্নার কাছে কেউ যেতে পারে না। প্রাঞ্জল তো চেটে পুটে গিলছে, যাকে বলে একদম কবজি ডুবিয়ে খাওয়া। আমি কিন্তু আমার আয়ত্তের মধ্যেই ভুঁড়িবোজ করেছি। ক্রমে এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। চোখ খুলল সেই সকাল 10টায়। মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঠিক করলাম এবার একটু পাড়া ভ্রমণ করতে বেরোব। সেদিন ভয়ের চোটে কিছুই ভিডিও করা হয়নি। আজ তাই বের হলাম, যদি একটু কিছু ফুটেজ নেওয়া যায়। সবে ঘর থেকে বেরিয়ে এক পা এগাবো, এক প্রহরীর ন্যায় পোশাক পরিহিত লাঠিয়াল এসে আমাকে বলল, নরেন চক্রবর্তীকে জানিয়ে দিও বড় গিন্নিমা পরলোক গমন করেছেন। পুরোহিত মশাই কালই দেহত্যাগ করায় নরেন ঠাকুরকেই আজ বড় গিন্নিমার কাজ সম্পূর্ণ করতে হবে। এটা বড় কর্তার হুকুম। লোকটিকে দেখে আমার চিনতে বাকি রইল না যে কাল রাতে জঙ্গলে লাল তিলকধারী পুরোহিতের সাথে যেই প্রহরীর কথোপকথন আমি শুনেছি, এই সে। আবারও ঘরে এসে আমরা সবটা খুঁড়োকে জানালাম। ওহো, বুঝলেন না তো খুঁড়ো বলতে কাকে বলছি? আসলে নরেন চক্রবর্তী মশাই এই দুদিনে আমাদের বেশ আপন করে নিয়েছেন। উনি মানুষটা ঠিক নারকেলের মতো। বাইরেটা যতই কঠিন হোক না কেন, ভিতরটা বেশ নরম। আমার কথা শুনে খুঁড়ো জমিদারের বাড়ি গেলেন। আমি, প্রাঞ্জল আর ললিতা বের হলাম একটু গ্রামটা ঘুরে আসবো বলে। প্রাঞ্জল রাজি না থাকলেও আমার কথায় ও ললিতাকে সাথে নিতে বাধ্য হলো। সারা গ্রাম ঘুরেও তেমন কিছু পেলাম না, তাই ঠিক করলাম একবার জঙ্গলে যাব, সেই ভয়ঙ্কর জায়গাটা একবার দেখতে যাব। ললিতা আমাদের প্রথমে বারণ করলেও শেষে আমাদের জন্য রাজি হলো। যেই জঙ্গলের দিকে যেতে যাব, একদল বয়স্ক লোক আমাদের দেখে ওদিকে যাওয়া থেকে বিরত করল। আমরা অচেনা জায়গায় জোর না খাটিয়ে রাতে যাব বলে চলে এলাম। দুপুর গড়িয়ে রাত হয়ে এলো। খুঁড়ো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি ওদের ডেকে বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। ঠান্ডাটা আজ বেশ পড়েছে। চারিদিক ধুঁধু কুয়াশাতে ঢেকে গেছে। আমরা পৌঁছালাম সেই ভয়ঙ্কর স্থানে। সামনে যেতেই এক অস্বস্তিকর অনুভূতি হতে শুরু করলো। সামনে গিয়ে দেখি উর্দুতে কিছু একটা লেখা। আমরা কেউই উর্দু বুঝি না, তাই বুঝতে পারলাম না কি লেখা। তখনই পাশে ললিতা হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি রাতের রজনী। মানে? ললিতা হঠাৎ যেন ঘোর সামনে বলল, হুম, কি 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 না, কিছু নয়, কিছু নয় তো, এমনি কি কি বলতে কি বলে ফেলেছি। ছাড়ো, চলো ঘরে যাই, শরীরটা কেমন একটা হচ্ছে। আমরাও এক অদ্ভুত রকম অস্বস্তি বোধ করায় তাড়াতাড়ি ফিরে এলাম ঘরে। ঘরে এসে দরজা খুলতে দেখি খুঁড়ো সামনে দাঁড়িয়ে। আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম।
জানি এই রাতেই আমাদের ঘর ছাড়া হতে হবে। খুঁড়ো কিছু না বলে লণ্ঠনটা জেলে আমাদের দিকে গম্ভীর গলায় বলল, কাল যত ভোরে সম্ভব তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেও। এই বলে চলে যেতে যাবে এমন সময় আমি বলে উঠলাম, জঙ্গলের মধ্যে ওই তাবিজ দিয়ে ঘেরা জায়গাটা কিসের খুঁড়ো? আর এই ২০ শতাব্দীতে দাঁড়িয়েও গ্রামে এখনো জীবন্ত বাচ্চাকে কবর দেওয়া হয়, এসবের মানে কি? খুঁড়োর পা যেন আটকে গেল। পিছু ফিরে একবার দেখে আবারও বলে উঠল, যা দেখেছ ভুলে যাও। যত কম জানবে ততই ভালো। কাল ভোর হবার আগে বেরিয়ে যেও। আমার সহ্যের সীমা যেন অতিক্রম হয়েছে। কিছুতেই এ প্রশ্নের উত্তর না জেনে যেতে আমি পারবো না। তাই খুঁড়োকে মিথ্যে করে বললাম, তুমি কি জানো আমি কে? আমি পুলিশ ইন্সপেক্টর অনির্বাণ। এরাও দুজন বড় পুলিশ। আমাদের কাছে সব ফুটেজ আছে। আমরা চাইলে এক্ষুনি সবাইকে অ্যারেস্ট করতে পারি। তাই আমাদের কাছে কিচ্ছু লুকাবে না, সবটা বলো। খুঁড়ো কিছু একটা ভেবে হেসে আমাদের কাছে এসে বলল, আমাকে ধরে নিয়ে গেলেও কিছু যায় আসে না। আমার সাত কুলে কেউ নেই। এরপর কিছু একটা বলতে গিয়ে থেমে আবারও বলল, বউটাও মরেছে বহুকাল আগে। এই একা মানুষ, বেঁচে থাকা না থাকায় কারোরই কিছু যায় আসে না। তাও তোমাদের সব বলবো, কারণ আমি চাই না এই গ্রামের অভিশাপের জন্য তোমাদের প্রাণ যাক। অভিশাপ? কিসের অভিশাপ? আজ থেকে প্রায় বছর 20 আগের কথা। জমিদার প্রতাপনন্দন মজুমদারের 2 পুত্র ছিল। বড় পুত্র রুদ্র প্রতাপ মজুমদার অর্থাৎ বড় কর্তা, আর ছোট পুত্র মৃদাঙ্গ প্রতাপ মজুমদার অর্থাৎ ছোট কর্তা। বড় কর্তার প্রথম পুত্র সন্তান হয়। গ্রাম জুড়ে আনন্দ উৎসব, কিন্তু রাজা কাউকে তার মুখ দেখালো না। এমনকি ছোট ভাই মৃদাঙ্গ প্রতাপ ও ভাতৃবধূ অন্নপূর্ণা দেবীকেও না। গ্রামে গ্রামে প্রচার হলো। 2 দিন পর গ্রাম শুদ্ধ লোকের নিমন্ত্রণ, বড় কর্তার ছেলের মুখ দেখানো অনুষ্ঠান উপলক্ষে। দিনটা যেন আজও চোখের সামনে ভাসছে। কি এলাহি আয়োজন! কত রকমের খাবার, রং বেরঙের আলো জ্বলছে। নামি দামি সুরা আর বাইজি নাচে মেতে উঠেছে সব জমিদার বাড়ির কুটুমরা। আমারও তখন কম বয়স, তাই গ্রামের এক দাদার সাথে গিয়েছিলাম সেখানে। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি, কিন্তু বুঝে উঠতে পারিনি এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। এর মাঝে হঠাৎ বড় কর্তার মায়ের কান্নার চিৎকারে আনন্দ মেলা দুঃখে ঢেকে গেল। আমরা কেউই যা ভাবতে পারিনি তাই হলো। রীতিমতোই বৃহন্নলা এসেছিল ছেলেকে আশীর্বাদ করতে। বড় কর্তার মা সহৃদয় মহিলা, তাই তার মায়ের হুকুম ছিল ওই বৃহন্নলাদের থেকে আশীর্বাদ পেয়ে তার ছেলের মুখ দেখবে সবাই, এতে নাকি সন্তানের মঙ্গল হয়। কিন্তু সেই মঙ্গলই যে অমঙ্গল হয়ে দাঁড়াবে তা কেউ কখনো কল্পনা করেনি। সেই দিন সেই বৃহন্নলার কোলেই সেই ছেড়ে মারা যায়। জমিদার বাড়ির প্রথম সন্তানের মৃত্যুর আঘাত বড় কর্তা মশাই সহ্য করতে না পেরে সেই বৃহন্নলাকে জ্যান্ত কবর দেন ওই জঙ্গলে। সেটা যদিও আমাদের শোনা কথা,
কারণ তখন ওই জঙ্গলে বড় কর্তা কয়েকজনকে ছাড়া কাউকে যেতে দেয়নি। সেখানেই নাকি সেই বৃহন্নলা বলেছিল তার আসল পরিচয়। সে নাকি আগে স্বাভাবিক পুরুষ ছিল, কিন্তু কোনো এক অভিশাপে সে বৃহন্নলা হয়ে যায়। তার ওই অভিশাপ ঘোচাতে সে সদ্যজাত প্রাণ বলি দিয়ে যজ্ঞ করে, কিন্তু তার অভিশাপ ঘোচার আগেই তাকে কবর দেওয়ায় সে বলে এই গ্রামেই কারোর প্রথম সন্তান রূপে ফিরে এসে সে তার অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে নিজের অভিশাপ ঘোচাবে, আর এই পুরো গ্রামকে উচ্ছেদ করে দেবে। তাই যজ্ঞ করে তাবিজ বানিয়ে তার আত্মাটাকে আজও কবরে আটকে রাখা হয়েছে ওই জঙ্গলে। আর গ্রামের সব প্রথম সন্তানকেই তার মতো জ্যান্ত কবর দেওয়া হয় আজও, যাতে সে ফিরে এসে সবাইকে শেষ করে না দেয়। একবার একটু থেমে ঢোক গিলে আবার বলল, কিন্তু কোনোভাবে সে আবার ফিরে এসেছে। এক এক করে এবার আমরা সবাই মরব, সবাই। এই বলে চোখের কোণে জমা জল আমাদের চোখের আড়াল করে মুখটা ঘুরিয়ে উঠে চলে যেতে যাবে, এমন সময় একবার দাঁড়িয়ে বলল, ওই কবরের পাশে উর্দুতে লেখা ছিল আমি রাতের রজনী। ওই বৃহন্নলার নাম ছিল রজনী। প্রতি রাতে আজও নাকি তার চিৎকার শোনা যায় সেই কবরস্থান থেকে। তাই পীর বাবার দরগা থেকে এসে ঝাড়ফুঁক করে। অনেক বড় বড় পুরোহিতের যজ্ঞের মাধ্যমে তার আত্মাকে আজও বন্দি করে রাখা হয়েছে সেই কবরের মধ্যে। কথাটা শুনেই আমরা ললিতার দিকে তাকালাম। ও কিভাবে জানলো উর্দু? ওকে জিজ্ঞেস করাতেও বলল, আসলে কলেজে আমার এক মুসলিম বান্ধবী ছিল, ফতিমা। ওর থেকেই কিছু কিছু উর্দু ভাষা শিখেছিলাম টিফিন টাইমে। কথাটা আমি মেনে নিলেও প্রাঞ্জলের মুখ দেখে বুঝলাম ও এর মাঝেও কোনো একটা রহস্য খুঁজে চলেছে। খুড়ো উঠে যেতে যেতে বলল, রাত তো অনেক হলো, আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ুন। সকাল হলে যেন আর দেখতে না পাই আপনাদের। আপনারা আপনাদের কাজ করেছেন, শুধু এটুকুই বলবো, এখানে থাকলে আপনাদেরও প্রাণ সংশয় হতে পারে। তাই চলে যান, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি, আর যেন কোনোদিনও আপনাদের দেখতে না পাই। ভোর হতেই খুড়ো এসে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ জানালো। আমরাও সব গুছিয়ে প্রস্তুত হয়ে গেলাম। ললিতা খুড়োকে প্রণাম করতে গেলে খুড়ো পা সরিয়ে নিল। কাঁদো কাঁদো গলায় ললিতা বলে উঠল, দাদা ঠাকুর, শেষবারের মতো একবার প্রণামটাও নেবে না? আমার দিক থেকে এভাবে মুখ সরিয়েই থাকবে? খুড়ো তার মিথ্যে অভিমানের বেড়া ভেঙে ললিতাকে জড়িয়ে হাওমাও করে কেঁদে উঠে বলল, এইভাবে বলিস না মা, এইভাবে বলিস না। এই সাত কুলে আমার আর কেউ নেই। তোরা এই কটা দিন ছিলিস, মনে হচ্ছিল যেন আমি আমার হারানো সংসার ফিরে পেয়েছি। মন যে আমারও ভেঙে যাচ্ছে রে মা। তবু আমার জন্য তোদের ক্ষতি হোক তা আমি চাই না। তাই তোদের এভাবে ঘর থেকে বের করে দিচ্ছি। কষ্টে আমারও বুক ফেটে যাচ্ছে রে মা, কি করে বোঝাই তোদের। এই বলে দুজনে আরো কেঁদে উঠল। দাদা ঠাকুর, তুমি আমার সাথে চলো না। এখানে তোমাকে একা রেখে আমি যাব না। তুমি চলো আমার সাথে।
না হলে আমাকে তোমার সাথে থাকতে দাও প্লিজ দাদা ঠাকুর, প্লিজ। না রে মা, আমি যে অনেক পাপের ভাগীদার জানি। আমি মরে গেলেও কারোর কিছু যায় আসে না, তবুও আমি এখানেই থাকবো। এতগুলো বছর যেভাবে তার অপেক্ষাতেই পথ কাটিয়েছি, জীবনের শেষ দিন অবধি তার পথ চেয়েই কাটাবো, যদি সে আসে। দাদা ঠাকুর, আমার তোমাকে কিছু বলার আছে। এরপর কিছু একটা বলতে যাবে, কয়েকজন লাঠিয়াল এসে আমাদের ঘিরে ধরল। এ কি লাঠিয়ার, তোমরা এখানে? এত ভোরে তোমরা এখানে কি করছো? সবাই সবাই ঠিক আছে তো? বড় কর্তা, ছোট কর্তা? বড় কর্তার হুকুম, এই অজানা 3 জনকে বন্দি করে বড় কর্তার দ্বারস্থ করতে হবে। এ কি বন্দি? আমাদের কেন? আমরা কি করেছি? হ্যাঁ হ্যাঁ, আমরা কি করলাম যে আমাদের বন্দি করবেন? অ্যারেস্ট ওয়ার্নিং আছে আপনাদের কাছে? বাকি কিছু বলবো তার আগেই প্রহরীর দল আমাদের উপর ওই লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। তাদের কাজে বাধা দেওয়ার জন্য খুঁড়োকেও তারা ঠেলে ফেলে দিল। একটা লাঠির চোটে আমার মাথা ফেটে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। নিমেষেই আমার চারপাশ আবছা হয়ে গেল। তাও আধো আধো চোখে দেখলাম ললিতা আমার হাতটা ধরে নিষ্পলক বলছে, চিন্তা করো না, আমি সব সামলে নেব, ভালো থেকো। প্রথমবার তার স্পর্শ অনুভব করার আগেই চোটে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখি আমি জঙ্গলে পড়ে আছি, আর প্রাঞ্জল তার ডক্টর জীবনের সব জ্ঞান লাগিয়ে দিয়েছে ওই জঙ্গলের মধ্যে বিনা ওষুধে আমাকে প্রাণে বাঁচাতে। জ্ঞান ফিরতেই প্রাঞ্জলকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালাম। কি জানি, ও না থাকলে হয়তো সত্যি আর প্রাণে বাঁচতাম না। কিছু বলতে যাব তার আগেই খেয়াল পড়ল আমাদের সাথে ললিতা নেই। আমি প্রাঞ্জলকে জিজ্ঞেস করলাম, আরে ললিতা কোথায়? প্রাঞ্জল 7-5 কি একটা ভেবে কথাটাকে এড়িয়ে আমাকে বলল, চ তাড়াতাড়ি চ, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বাড়ি ফিরতে হবে। আর একটা মুহূর্ত থাকলে বেঁচে ফিরতে পারবো কিনা তার ঠিক নেই। চ পালাই। আমি তার কোনো কথায় পরোয়া না করে আবারও জিজ্ঞেস করলাম, প্রাঞ্জল বল না ললিতা কোথায়? প্রাঞ্জল চোখের পাতা এদিক ওদিক করে আমাকে বলল, আমি ওকে বললাম চলে যেতে, তাই চলে গেছে। প্রাঞ্জলকে আমি খুব ভালো করে চিনি, তাই ওর মিথ্যেটাও ধরতে আমার একটু সময় লাগলো না। আমি খুব শক্তভাবে বললাম, দেখ প্রাঞ্জল, তোর এই মিথ্যে গল্প অন্য কাউকে বলিস, তারা বিশ্বাস করবে, কিন্তু আমি করব না। তোকে আমি ভালোভাবে চিনি, তাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটাও ভালোভাবে জানি। বল সত্যি করে ললিতা কোথায়, না হলে কিন্তু আমি এক পাও এগোবো না। আর আমাদের তো ওই লাঠিয়ালেরা বন্দি করে আনলো, আমরা এখানে কি করছি? দেখ, আর কিচ্ছু লোক আসে না, সন্ধে হয়ে গেছে, তুই প্লিজ আমাকে সবটা খুলে বল প্লিজ। প্রাঞ্জল আমতা আমতা করে বলতে শুরু করলো, আমাদের বড় কর্তার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সন্দেহ আমরা 3 জন আসার পর থেকেই এইসব কাণ্ডকলাপ হচ্ছে গ্রামে। তাই আমাদের কারোর মধ্যেই কোনো ভাবে রজনী ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে সব। তাই আমাদের সবাইকে প্রাণে মারার আদেশ করেছিল। প্রাণে মারার আদেশ? তাহলে আমরা এখানে কি করে পেলাম? আর ললিতা? প্রাঞ্জল একবার ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, ও ললিতা নয়, ও আসলে রজনী। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ললিতা রজনী মানেটা কি? এসব কি শুনছি আমি?
কিছুই মাথায় ঢুকছে না। তাই প্রাঞ্জলকে জিজ্ঞেস করলাম, ললিতা রজনী মানে কি? কি যাতা বকছিস তুই? এটা কি করে সম্ভব? তুই একজন শিক্ষিত ছেলে, এইসব ভূত প্রেত আত্মায় বিশ্বাস করছিস? ছি, তোর থেকে এসব আশা করিনি। এই ছাড় ছাড় ছাড়, আমায় ললিতার কাছে যেতে হবে। ওকে কোথায় রেখেছে বল, আমরা যাবো ওকে ওর কাছে। প্রাঞ্জল রেগে গিয়ে বলল, পাগল হয়েছিস নাকি তুই? ওই ওই দুদিনের ডাইনির জন্য আমরা সব প্রাণ দেব নাকি? ওই রক্তচুষি পিশাচিনী সবার প্রাণ নিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস আমি সবটা জানতাম, না হলে ওর জন্য আমাদেরও প্রাণটা যেত। ঠিক সময় বড় কর্তাকে জানিয়ে দিয়েছিলাম সবটা, তাই তো বাঁচতে পারলাম আমরা। কি সব বলছিস তুই? চুপ কর। কি জানিস তুই যে বলছিস? আমাদের প্রাণ বাঁচাতে ওই নিরীহ একটা প্রাণকে ফন্দি করে সামনে ঠেলে দিতে একবারও তোর বিবেকে বাঁধলো না? তুই মানুষ নাকি জানোয়ার? প্রথম থেকে তুই ললিতাকে একদম সহ্য করতে পারিস না আমি জানি, কিন্তু কেন তা কখনো জিজ্ঞাসা করিনি। এটাই আমার ভুল হয়েছিল। তখনও যদি তোকে আটকাতাম তাহলে আর এত দূর অব্দি জল গড়াতো না। আর তোর কারণে ওই বেচারি মেয়েটাকে আজকে ভেসে যেতে হলো। হ্যাঁ, জানতে চাসনি কেন? তোরই তো দোষ। যদি একবার জানতে চাইতিস তাহলে বুঝতিস মেয়েটা আসলে সাধারণ কোনো মেয়ে নয়। আচ্ছা বল শুনি, তুই কি এমন জানিস যে এসব বলছিস? আমাদের দুজনের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব লেগে গেল। আমি রেগে গিয়ে প্রাঞ্জলের জামার গলাট অব্দি ধরে ফেলেছি। প্রাঞ্জল আমাকে ঠেলে দিয়ে বলল, ছাড় ছাড় শালা, একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি, আর এই তোর জন্যই আমি কি না করিনি আজ অব্দি। তাহলে শোন 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 পুরোটা, যেটা এতদিন তোকে বলিনি। ওই বলে প্রাঞ্জল আস্তে আস্তে সবটা বলতে শুরু করলো। ললিতাকে প্রথম থেকেই যে আমি অপছন্দ করি তা নয়। সেদিন প্রথম যখন পাড়ায় কেউ মারা যায়, সেদিন ভোর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি ও খাটে নেই। অনেকটা দেরি করে ঘরে ঢুকলো। সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ওড়নাতে রক্ত লেগে। সেখানেই আমার খটকা। পরে বহুবার ওকে লুকিয়ে কিছু ছক কষতে দেখেছি। বুঝতে দেরি হয়নি যে ও পরবর্তী শিকারের পরিকল্পনা করছে। আমি সামনে যেতে বহুবার ও নিজের ব্যাগ লুকিয়েছে। বারবার ছলে বলে কৌশলে আমাদের সাথে থেকে যাবার ফোন দিয়ে এঁটেছে। আর তুই এটাই বল না, আমরাও তো কতবার ফারদিনের থেকে উর্দু শিখতে চেয়েছি, কিন্তু এতটাও সহজ তো নয়। কিন্তু ও এত ভালো শিখে গেল যে ওই ভয়ঙ্কর জায়গায় গিয়েও অন্ধকারে অত তাড়াতাড়ি একবার দেখে কি লেখা আছে পড়ে ফেলতে পারল। এগুলোই আমি বড় কর্তাকে জানাতে তারা ললিতাকে ধরে আমাদের মুক্ত করে। আর সবচেয়ে বড় কথা, ললিতা নিজেও স্বীকার করে যে ওই রজনী। প্রাঞ্জলের কথাটা শেষ হতেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার জীবন থেকে যেন এক মুহূর্তে সুখ নামক পাখিটা কোনো না ফেরার পথে পাড়ি দিয়েছে, আর সেটাও আমাকে খবর না দিয়ে। কি যে করি তা বুঝে উঠতে পারলাম না। প্রাঞ্জল আমাকে জড়িয়ে ধরল। আমার প্রেম সাগরে আজ বান নামল। জীবনে প্রথমবার কাউকে এতটা ভালোবেসেছিলাম, কিন্তু সেই মেয়েটা কিনা, হায় ভগবান, হয়তো আমার ভালোবাসাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। হয়তো তার আত্মা পরলোক গমন করেছে অনেক সময় আগে, কিন্তু আমি করতে কি পারি? আর সেই ভালোবাসাকে বাঁচাবো এমন ক্ষমতা আমার নেই। তাই একটা দুঃস্বপ্নের মতো তাকে ভুলে যেতে হবে আজ। তবুও যে মন মানতে পারছে না যে ওই কোমল চোখের আড়ালে এতটা হিংস্র রূপ লুকিয়েছিল। কিভাবে ভুলবো তাকে আমি? যতই হোক, ওর জন্যই তো প্রথম জীবনে বসন্ত এসেছিল আমার। কিরে, এবার তো চল এখান থেকে। আচ্ছা, খুঁড়োর কি হবে এবার? আর ওই ললিতার জন্য এসব হয়েছিল, আর আমাদের তো খুঁড়োই আশ্রয় দিয়েছিল। গ্রামের লোক জানতে পারলে কোনো কিছু শেষ করে দেবে ওরা। খুঁড়োকেও আমাদের নিয়ে সাথে পালাতে হবে। আর
আর আমাদের ব্যাগ, ক্যামেরা, মানি ব্যাগ সবই তো ওখানে। টাকা ছাড়া বা ফিরবই বা কিভাবে? চ ভাই, রাত হচ্ছে এবার। প্রাঞ্জল প্রথমে রাজি হতে না চাইলেও পরে আমার কথায় খুঁড়োর বাড়ির পথে দৌড় লাগালাম দুজনে। খুঁড়োর বাড়ির সামনে গিয়ে দেখি অন্ধকার, রাস্তায় কেউ নেই। হয়তো প্রাণ হারাবার ভয়ে কেউ আর সন্ধ্যের পর বাইরে বের হয়নি। এই সুযোগে খুঁড়োর কাছে পৌঁছে তাকে সবটা বললাম। খুঁড়ো কিছুতেই বিশ্বাস করতে পারল না যে ললিতাই আসলে সেই ক্ষিপ্ত রজনীর পুনর্জন্ম। এর মাঝেই ঢাক ঢোল পিটিয়ে গ্রামে বার্তা এলো প্রহরীর দ্বারা। শোনো শোনো শোনো, বড় কর্তার ঘোষণা, গ্রাম থেকে অভিশাপ মুছে গেছে। আজকের পর আর কোনো সন্তানকে কবর দেয়া হবে না। আজ এই খুশিতে বড় কর্তা সবাইকে রাতের খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। শোনো শোনো শোনো, বড় কর্তার ঘোষণা, আজ গ্রাম থেকে। এই বলে প্রহরীরা গ্রাম থেকে চলে গেল। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সত্যি তাহলে ললিতা নেই? কথাটা যেন আর মানতেই পারছি না আমি। আমার পাশে খুঁড়ো চোখ দিয়েও দেখি অঝরে জল ঝরে চলেছে। বড্ড কম সময় সে আপন করে নিয়েছিল। তার আত্মার শান্তি কামনা করলাম আমরা। হঠাৎ আমার চোখ গেল দূরে রাখা একটা ব্যাগে। এটা তো ললিতার ব্যাগ, তাই না? প্রাঞ্জল ছুটে গিয়ে ব্যাগটা নিতে গেলে আমি তাকে বাধা দিয়ে বললাম, অন্যের ব্যাগে হাত দেওয়াটা উচিত নয়, জানিস না তুই? যতই ও এই দুনিয়ায় না থাকুক, আমাদের ওর ব্যাগে হাত দেওয়াটা একদমই উচিত নয়। দুজনের মাঝে অনেক বচসার পর শেষেও ব্যাগটা খুলল। ব্যাগটা খুলতেই একটা খামে মোড়া চিঠি, যার উপরে লেখা বিদায়। প্রাঞ্জল চিঠিটা নিয়ে আমার কাছে এলো। লণ্ঠনের মৃদু আলোতে আমি পড়তে লাগলাম। ক্রমে যেন তার গলার স্বর শুনতে পেলাম আমরা লেখার মাধ্যমে। শ্রী চন্নেশু দাদা ঠাকুর, জানি এভাবে আমার চিঠি পেয়ে আশ্চর্য হচ্ছ, তবু এই শেষ মাধ্যমের সাহায্যই নিলাম তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কথায় বলে, গুরুজনের কাছে মিথ্যা বলা পাপ। তবু দিনের পর দিন না চাইতেও মিথ্যে বলে গেছি তোমাদের কাছে। আমাকে ক্ষমা করো। তোমার এখনো তোমার তুলির কথা মনে পড়ে, তাই না? আর কেনই বা পড়বে না বলো? সে যে তোমার চোখের মণি ছিল। ওই তো তোমার জীবনকে আলোতে ভরিয়ে দিয়েছিল। মা মরা মেয়েকে আদর দিয়ে বড় করেছিলে, কিন্তু অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় ধর্ম, জাত পাত তোমাদের মাঝে বেড়া বাঁধল। সেই ঠুনকো অভিমানের বেড়াটা তোমাদের ভালোবাসার শক্তি দিয়ে তোমরা ভাঙতে পারলে না। দুজন শুধু অপেক্ষা করে গেলে অপরজনের এগিয়ে আসার, কেউ নিজে থেকে গেলে না। গেলে হয়তো জীবনটা অন্যরকম হতো। তুলির বিয়ের 1 বছর পর ওর কোলে এলো এক বাচ্চা। ভেবেছিল এবার তুমি মেনে নেবে তাদের, কিন্তু তার আগেই এক অ্যাক্সিডেন্টে প্রাণ হারালো তার স্বামী শেখ আহমেদ। তারপর ওই ছোট্ট মেয়ে ফারহিদাকে মানুষ করতে ওর বাড়িতে কাজ করেই কঠিন রোগে মারা গেল তোমার তুলি। জীবনের শেষ দিন অবধি অপেক্ষা করেছিল তোমার ওই খুকি ডাকটা শোনার জন্য। বছর পেরিয়ে গেল, এদিকে ফারহিদাও বড় হলো, সঙ্গে নিয়ে সেই মারণ রোগ লাংস ক্যান্সার। ডক্টর বলে দিয়েছে হাতে মাত্র কয়েক মাস সময়, তারপর ঘুমের রাজ্যে চলে যাবে সে চিরকালের মতো। তাই মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই ছল করে এসেছিল তার দাদা ঠাকুরের বাড়ি, তার মায়ের আত্মার শান্তির জন্য। আমি ফারহিদা, তোমাদের কাছে যে এতদিন ললিতা বলেছিলাম। সেদিন চায়ের দোকানে
তাদের ওই বাড়িতে আসার কথা শুনেই ডাক্তারের কাছে অ্যাডমিট হতে গিয়েও ফিরে এত নাটক করে তাদের সাথে এ বাড়িতে এলাম তোমার সাথে দেখা করব বলে। ভাগ্যে যখন 2 দিন পর মৃত্যু লেখাই আছে, তখন 2 দিন আগে হলে কী বা যায় আসে। তবে মৃত্যুর পর আম্মিকে তো বলতে পারবো যে তার শেষ ইচ্ছেটা পূরণ করেছি। জানি তোমরা যখন এগুলো পড়বে আমি আর হয়তো এই পৃথিবীতে থাকবো না। আমার কাশির শব্দে যাতে ঘুম না ভেঙে যায় তাই বাইরে যেতাম, মুখে রক্তও থাকতো। জানি এটা দেখে অনেকেই আমাকে খুনি বলে সন্দেহ করবে, আর এমন একটা দিন আসবেই যখন আমাকে কাট করাতে দাঁড়াতে হবে। আর যেদিন আমি নিজের চোখে দেখলাম সবটা, সেদিনই ভেবে নিয়েছিলাম তাকে আড়াল করে নিজেকে সঁপে দেব। এমনিই মরবো, অমনিও মরবো। তাই বিনা বাক্যে এই ক্ষুদ্র প্রাণ সঁপে দিলাম ভালোবাসার নামে। ভালো থেকো সবাই। অনির্বাণ বাবু ভালো থাকবেন, নিজেকে শক্ত রাখবেন, সামনে অনেক কঠিন রাস্তা। এরপর বাকিটা পড়ব, কিন্তু তার আগেই কষ্টে বুক ফেটে যাচ্ছে। চোখের জল আর আড়াল করতে পারছি না। চিঠিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল বুড়ো। তার যে অপেক্ষা করার আর কেউ রইল না। প্রাঞ্জল অনুশোচনায় কপাল টুকে চলেছে। এক অসুস্থ নিরীহ মেয়েকে আমরা শুলে চড়ালাম, এই আমার ভালোবাসা? আচ্ছা, ললিতা তার ভালোবাসার কথা বলল, তার কথা মতো তার ভালোবাসার মানুষটাই আসল খুনি। তবে সেটা কে? এই একই চিন্তা মনে হয় প্রাঞ্জলের মাথাতেও এসেছিল। তাই দুজনের দিকে তাকালাম এবং বললাম, তবে কি খুঁড়ো? এই বলে খুঁড়োর দিকে তাকিয়ে দেখি কাগজটা বুকে জড়িয়ে খুঁড়ো নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই নিষ্পলক চোখের পাতাটা বুঝিয়ে তার আত্মার শান্তি কামনা করলাম। তার হাত থেকে চিঠিটা নিয়ে প্রাঞ্জল বাকিটুকু পড়ে আমার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে দেখল। ক্রমে আমার চোখের পাতা মুড়ে আসতে থাকল, যেন এক অপার্থিব শক্তি আমার শরীরের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। আমার শরীরের গড়ন, বেশভূষা, হাঁটা চলা কেমন যেন বদলাতে শুরু করলো। আমি আমার শরীর আর মাথা দুটো থেকেই আমার নিয়ন্ত্রণ হারালাম। অঘরে কি হলো, কেন হলো, সবই বোধগম্যের বাইরে। পাশের আয়নার চোখ পড়তে আধো আধো চোখে দেখলাম আমার শরীরটা এক অর্ধনারীর রূপ ধারণ করেছে। এক পুরুষের শরীরে নারীর রূপ দিয়ে এক বৃহন্নলার প্রতিচ্ছবি দেখতে পেলাম। ধীরে ধীরে চেতনা হারালাম আমি। তারপর অনেকটা সময় কেটে গেল। অনির্বাণের শরীর এখন সম্পূর্ণ রূপে রজনীর রূপ ধারণ করেছে। জমিদার বাড়ির উপরের তলায় উত্তরের ঘরটায় পালঙ্কের উপর নিশ্চিন্তে শয়ন করে আছে জমিদার রুদ্রপ্রতাপ। তাকে দেখেই রজনীর মাথায় রক্ত উঠে এলো। ওকে দেখে জোরে চিৎকার করে উঠল, রুদ্রপ্রতাপ! রুদ্রপ্রতাপ ভয়ে আঁতকে উঠে রজনীকে দেখে ভয়ে শিহরিত হয়ে উঠল। তুই এখানে? মানে তুই এখানে কিভাবে? আমি আমাকে দেখে চমকে গেলি? ভাবিসনি না যে আমি আবার ফিরে আসব? তোর সব পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গেল রে বেচারা। তুই ফিরে এলি কিভাবে? আমি তো তোর ফিরে আসার কোনো রাস্তাই বাকি রাখিনি। তুই কি ভাবলি ভগবান এতটা নির্দয় যে দোষীকে শাস্তি দেবে না? আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। না 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 না,
শুধু আমার নয় রে, মিথ্যে বলে এই গ্রামে এতগুলো শিশুর প্রাণ নেওয়ার প্রতিশোধ নিতে এসেছি আমি আজ। আজ আজ তোর শেষ দিন, এই মুহূর্তের অপেক্ষাতেই তো ছিলাম আমি। আমার আত্মা আজ শান্তি পাবে তোর রক্ত পেয়ে। এই বলে রজনী ওর দিকে ধেয়ে যাবে, এমন সময় পিছন দিয়ে কেউ বলে উঠল, দাঁড়াও দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি করে শেষ করে দেবো বলে দিচ্ছি। রজনী ঘুরে দেখে এই মুখ তার খুব চেনা। তাকে দেখে চোখে জল এসে গেল তার। মুখ দিয়ে শুধু বের হলো, ছোটদা ভাই। রজনীর ডাকে মৃদাঙ্গ প্রতাপ অর্থাৎ ছোট কর্তার চোখে জল এসে গেল। রাজেন্দ্র প্রতাপ? মানে আমার রঞ্জন? হ্যাঁ ছোটদা ভাই, আমি তোমার আদরের ছোট ভাই রঞ্জন। তো তোমার রঞ্জন আমি। মৃদাঙ্গ প্রতাপ খুশিতে আত্মহারা হয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তারপর বলল, কিন্তু তুই তো ছোটবেলায়। হ্যাঁ, আমি মারা গিয়েছিলাম, তাই তো? তোমাদের সবার চোখে, এই সমাজের চোখে আমি মরে গিয়েছিলাম। কারণ সময় বাড়তে বাবার চোখে পড়ল আমার দেহটা পুরুষ রূপ পেলেও আমার ভিতরটা একটা নারীর। সমাজের চোখে উপহাসের ভয়ে বাবা আমাকে মৃত বলে পাঠিয়ে দেয় অন্য রাজ্যে, অন্য পরিবেশে। ওখানেই আমি রঞ্জন থেকে রজনী হয়ে উঠি। প্রথমে খুব কষ্ট হতো সবার জন্য, বিশেষ করে তোর জন্য। তারপর আস্তে আস্তে নিজের একটা পরিচয় বানাই, নিজের আমিত্বকে খুঁজে পাই আমি। বাবা মাঝে মাঝে যেত দেখা করতে, তোমাদের খবর পেতাম ওনার থেকেই, তোমাদের বিয়ের, মায়ের দেহত্যাগ করার সবের। দূরে থাকলেও তোমরা ছিলে আমার ভীষণ কাছে। মৃদু আমাকে বাঁচা, ওকে 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 এক্ষুনি মেরে ফেল, নাহলে ও আমাদের গ্রামকে উচ্ছেদ করে দেবে। কি বললি? আমি গ্রামকে উচ্ছেদ করে দেব? নাকি তুই করে এসেছিস এতদিন ধরে? আমি কিছু করিনি। তুই ওকে মার মৃদু, ওকে মার। মৃদাঙ্গ প্রতাপ কিছু একটা ভেবে বলল, তুই বড়দা কিভাবে দোষারোপ করছিস কেন রঞ্জন? আর তুই তবে সেই রজনী যার জন্য এত কিছু? ছি 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 ছি, তুই এতটা নিচে নামতে পারলি? হ্যাঁ, এই সেই যার জন্য আমাদের এই গ্রাম অভিশপ্ত, যার জন্য তুই তোর ছেলে বউ সব হারিয়েছিস। মেরে ফেল ওকে, আর বাঁচতে দিস না। আমি এমনিতেই বহু বছর আগে মারা গেছি। আজ মরলেও আমি মরব না। তবে আমাকে মারলে তুই তোর খুব কাছের একটা মানুষকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি, সেটা আমি আগেই বলে দিলাম। কাছের মানুষ? কাছের মানুষ, তোর খুব কাছের মানুষ। মিথ্যে সব ভাওতাবাজি। ও শুধু নিজের প্রাণ বাঁচাতে এইসব বলছে। ওকে মার মৃদু, আজ এই গ্রামটা শ্মশান হয়ে গেছে শুধু ওর জন্যই। ওকে মার মৃদু, না হলে যেটা আছে সেটাও শেষ হয়ে যাবে। এখন আমাদের সবার প্রাণ তোর হাতে মৃদু। চুপ, একদম চুপ। সামনে তোর মৃত্যু দাঁড়িয়ে, তাও তোর মিথ্যে বলে যেতে একবারও গলা কাঁপছে না? মিথ্যে? কি মিথ্যে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বল সবটা রঞ্জন, বল সবটা আমাকে। বলছি, তাহলে শোনো সবটা।
বাবা আমাকে দূর এক রাজ্যে রেখে এলো সমাজের ভয়ে। সেখানে আমাকে আমার মতো করে গড়ে তুললাম। অনেক মানুষের জন্য কাজও করলাম। সবার চোখের মনি হয়ে উঠলাম আমি ওখানে। ভালোবেসে ভালোবেসে সবাই আমার নাম দিল মণিমা। বেশ বেশ ভালোই কাটছিল দিন। কিন্তু আমার সুখের জীবনের কাল নেমে আসলো সেই রাতে। সে এক বর্ষার রাত ছিল। হঠাৎ প্রহরীর থেকে খবর গেল বর্দার ছেলে হয়েছে। তাই তাকে দেখতে আমাকে বাড়ি দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে তারা। ওই রাতে এক কাপড়ে বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম প্রহরীদের সাথে। রাত কেটে বেলা পড়ে এলো। এতখানি পথ আসতে কষ্ট হলেও এত বছর পর বাড়ি ফেরার টান আমাকে এক আলাদাই অনুভূতি দিচ্ছিল। অনেক সাধ করে খুশি খুশি এসেছিলাম নিজের বাড়িতে। পিছনের দরজা দিয়ে ঢোকানো হলো। বুঝলাম যতই হোক সমাজের চোখে বদনাম হতে চাই না, তাই এসব কাণ্ডকলাপ। যেতেই বড় গিন্নি আমার হাতে এক শরবতের গ্লাস দিল। খেতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। বুঝতে বাকি রইল না তাতে কিছু একটা মেশানো ছিল। তারপর নিজের ভার সামলানোর আগেই বাচ্চাটাকে জোর করে দিল আমার কোলে। এই আত্মনিয়ন্ত্রণহীন শরীরেও এটুকু টের পেলাম শিশুটি জীবন্ত নয়। একটি একটি নিথর দেহ, পুরো শান্ত, স্পন্দনহীন, একদম যেন প্রাণহীন এক রক্ত মাংসের পুতুল। তার শরীরের শীতলতা আর চন্দনের আড়ালে লুকিয়ে থাকা একটা পচা ভাব জানান দিচ্ছে অনেকদিন আগেই এর ভিতর থেকে প্রাণ বেরিয়ে গেছে। কিছু বলতে যাব তার আগেই বড় গিন্নি চিৎকার করে আমার উপর সব দোষ ঠেকিয়ে দিল। ধীরে ধীরে আমি চেতনা হারালাম। সন্ধেবেলায় জ্ঞান আসতে দেখি বড়দা আর বড় গিন্নি মিলে বলছে তাদের ফন্দিটা ঠিক কাজ করেছে। তারা তারা প্রসবের পরেই জানতে পেরেছিল যে তারা এক মৃত সন্তান জন্ম দিয়েছে। তাই সমাজে যাতে তাদের উপর লোক হাসাহাসি না করে সেই জন্যই এই পন্থা বেছে নেওয়া। আর যতই আমাকে বাবা দূর রাজ্যে দিয়ে আসুক না কেন, তাও সম্পত্তিতে তো ভাগিদার কমাবার এক উপায় পেয়ে গেল তারা। যাকে বলে এক ডিলে দুই পাখি। সমাজের চোখে আমার আসল পরিচয় গোপন রেখে আমাকে নৃশংসভাবে মেরে ফেললো ওরা। আমাকে জীবন্ত কবর দিয়েছিল ওরা। কত বার অনুরোধ করেছিলাম আমাকে বাঁচতে দিতে, কিন্তু শুনল না কেউ। তাই শেষ মাটিটা দেওয়ার আগে আমি অভিশাপ দিয়েছিলাম এই পরিবারেই জন্ম নিয়ে ফিরে আসবো আমি, আবার প্রতিশোধ নিতে। আর ওই শয়তানটা এতটাই মনুষ্যত্ব বোধ হারালো যে এতটুকু তো শান্ত হতে পারল না। তাই মিথ্যে রটালো আমি এই গ্রামে প্রথম সন্তান রূপে ফিরে আসবো বলেছি, যাতে সেই সময় ছোট গিন্নির পেটে থাকা বাচ্চা প্রথমে জন্মগ্রহণ করে সম্পত্তির পুরো অংশীদার না হয়, আর গ্রামের মানুষও তাদের উপর কোনো সন্দেহ না করে। আর এই সব পরিকল্পনার মাথায় ছিল জমিদার বাড়ির পুরোহিত তারাশঙ্কর ব্যানার্জি। তাই সবার প্রথম আমি ওকে মারি। তারপর বড় গিন্নি আর আজ এই মানুষরূপী জানোয়ারটাকে মেরে আমার এই অতৃপ্ত আত্মাকে আমি শান্তি দেব। কথাটা শেষ হতে না হতেই মৃদাঙ্গ প্রতাপের হাত থেকে বন্দুকটা পড়ে গেল এবং সে নিজেও নিচে বসে পড়ল। সে যেন ধৈ হারালো। চোখের কোণ বেয়ে
ঝরে পড়ল অজস্র অশ্রুধারা। এই কিছু মানুষের স্বার্থে যে কত স্বপ্ন ভেঙেছে, কত মানুষের পরিবার শেষ করেছে, তার হিসেব মেলানো মুশকিল। নিজেকে সামনে মৃদাঙ্গ প্রতাপ উঠে দাঁড়িয়ে শক্ত হয়ে বলল, তোরা একবারও এসব করার আগে বুক কাঁপলো না, তাই না রে বড়দা? কি অন্যায় ছিল রজনীর? অত দূরে গিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিল, তাহলে কেন করলো এসব? আর আমার অন্নপূর্ণারই বা কি দোষ ছিল রে? কত শখ করে গর্ভবতী হয়েছিল, কিন্তু সেই বাচ্চাকে ছেড়ে কেঁদে কেঁদে সেও যে আমাকে একা করে চলে গেল। সারাটা জীবন একাকিত্বে শেষ করে দিলাম। সম্পত্তি দরকার ছিল তো আমাদের বললি না কেন? হাসি মুখে তোকে সবটা দিয়ে দিতাম। আমরা তো শুধু একটু সুখে থাকতে চেয়েছিলাম। তুই আমাদের সুখের জীবনটা এভাবে তাসের ঘরের মতো ভেঙে দিলি কেন? বল আমায়, উত্তর দে, উত্তর দে। এই মূলে সে আবারও কেঁদে উঠল। লজ্জা, ঘৃণা, অনুশোচনায় রুদ্রপ্রতাপ বলে উঠল, আমাকে ক্ষমা কর ভাই। আমি বিষয় সম্পত্তির লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ভুলে গেছিলাম আসল সম্পত্তি তো সম্পর্কই। ক্ষণিকের সুখের জন্য আমি ধন দৌলতের পিছনে ছুটেছি, আর তার সামনে যে আমার জন্য কবর পেতে রেখেছে তা আমি বুঝতেই পারিনি। স্বার্থ স্বার্থ বড়ই ভয়ঙ্কর। মানুষের মধ্যে যেদিন এই স্বার্থ নামক জিনিসটা স্থান নেয়, মানুষ সেদিন তার মনুষ্যত্ব হারায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু আজ আমার আর ক্ষমা চাওয়ার কোনো পথ নেই। তাই তাই এইভাবেই আমি আমার নিজের প্রায়শ্চিত্ত করলাম। এই বলে পাশে পড়ে থাকা বন্দুকটা নিজের মাথায় লাগিয়ে চোখের নিমেষেই নিজের কাজ শেষ করল। শাঁ করে বন্দুকের গুলির শব্দ আর মাথা থেকে রক্ত বেরিয়ে পড়ল মেঝেতে। মৃদাঙ্গ প্রতাপ চোখের পলক ফেলে আমাকে বলল, এবার তোর আত্মা শান্তি পেয়েছে? তাহলে আমার অন্নপূর্ণা আর আমার ছেলের আত্মাও শান্তি পাবে আজ, তাই না? পাবে, ঠিক পাবে। আমার আত্মা আজ এই ধরাধাম থেকে মুক্তি পেল। আমি চললাম এই পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে। তবে তবে যাবার সময় তোমাকে একটা উপহার দিয়ে যেতে চাই। উপহার? কথাটা কত যুগ পরে শুনলাম। সেই শেষবার অন্নপূর্ণার মুখে শুনেছিলাম যখন আমরা বাবা মা হবার খবর পেয়েছিলাম, কিন্তু সেই উপহার আর পেলাম না। সেই উপহারটাই আজ তোমাকে দেব। মানে? তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। আজ থেকে 20 বছর আগে সেই রাতে তোমার বাচ্চাটাকে কবর দেওয়ার সময় জোরে ঝড় ওঠে। সেই ঝড়ের দাপটে ওরা ভয়ে পালিয়ে যায়। তখনই এক মাতাল ওই বাচ্চাটাকে উদ্ধার করে আর এক বড়লোকের বাড়িতে বিক্রি করে দেয়। আর আমি তোমার ছেলের মাধ্যমেই নিজের পুনর্জন্ম নিয়েছিলাম। এই 20 বছরেও ও নিজেও জানতো না যে ওর মাধ্যমে এক ইতিহাসের সমাপ্তি হতে চলেছে। আর কয়েক মিনিট পরই ওর 20 বছর পূর্ণ হবে, আর এই সমস্ত ঘটনা ও ভুলে যাবে। তাই বলি, ওর কাছে এসব অজানা থাকাই ভালো। তাতে ওর বাকি জীবনটা সুখের হবে। আমার সময় হয়ে এসেছে। ওর মধ্যে থেকে বিদায় নেব আমি। ভালো থেকো চোরদা, ভালো থেকো। বিদায়, আমি চললাম।
ঘুম ভাঙল গাড়ি ঘোড়ার আওয়াজে। দেখি এক নরম তুলতুলে গদিতে শুয়ে আমি। এ কি, এটা তো প্রাঞ্জলের ফ্ল্যাট, কিন্তু আমি এখানে কিভাবে এলাম? উফ, কি মাথা যন্ত্রণা! আমি তো খুড়োর বাড়িতে ছিলাম, তাই না? আর এখানে 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 কখন এলাম আমি? এই যে ঘুম হলো বার্থডে বয়ের। হ্যাপি বার্থডে ডার্লিং। নে উঠে পড়, কলেজ যেতে হবে তো। এই কাল রাতে কি হয়েছিল বলতো? কিছুই তো মনে পড়ছে না। আর আমরা এখানে কিভাবে এলাম? আমরা তো সেই খুড়োর বাড়িতে ছিলাম। প্রাঞ্জল কিছু একটা মনে করে তারপর বলল, খুড়ো? সেটা আবার কি? কিসব ভুলভাল বকছিস? এখনো মনে হয় নেশা যায়নি তোর। নেশা? তাহলে প্রতাপগঞ্জ, খুড়ো আর ললিতা ওগুলো সব? প্রাঞ্জল কেমন সব লুকাবার চেষ্টা করে বলল। মিথ্যে না, মানে সব তোর হ্যালুসিনিয়েশন, বেশি মাল খাবার সাইড এফেক্ট। ওহ, এগুলো সব আমার ভ্রান্ত প্রতিক্রিয়া ছিল। তাহলে আমার ললিতা সে এক্সিস্টই করে না। যা হোক, তা ভালো। তাহলে ওর চিঠির বাকিটা জানার আর প্রয়োজন রইল না আমার। স্বজন হারাবার ব্যথাও পেতে হবে না। যা, তাহলে জানাই হলো না যে রজনী কার পুনর্জন্ম নিয়েছিল। তাহলে সেই স্টোরিটা দিয়ে একটা ভালো ভিডিও করা যেত। যাই হোক, চ রেডি হতে হবে, কলেজ যেতে হবে তো। অনির্বাণের বেরিয়ে যাওয়ার পর প্রাঞ্জল একটা পকেট থেকে একটা চিঠি বের করে আগুন জ্বালিয়ে দিল। তাতে জ্বলে গেল এক রাশ ইতিহাস। ইহজনমে নাই বা হলো দেখা, পরজনমে পাবো যে তোমায় একা। চোখেতে কাজল, ফুল ছিল তব কেশে, তুমি সুন্দর বৃহন্নলার বেশে। ইতি তোমার ললিতা। শুনছিলেন আজকের গল্প সুভাষিনী বসুর কলমে আমি রাতের রজনী। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে ফিরছি, শুধুমাত্র গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন।